আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কী অবস্থা তোমাদের? আশা করি তোমরা প্রত্যেককেই অনেক ভালো আছো। আমাদের এসএসসি 27 ব্যাচের শিওর শর্ট প্রোগ্রামের রসায়নের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যে আমাদের রসায়নের একটা ক্লাস হয়েছে, তোমরা সবাই ক্লাসটি করছো। তোমাদের পদার্থবিজ্ঞানের 2টা ক্লাস হয়েছে, রসায়ন জীববিজ্ঞানের একটা ক্লাস হয়েছে। তো তোমাদের নতুন ভাইয়াদের ক্লাস কেমন লাগতেছে তোমরা একটু আমাকে জানাও, যে কোনো ভাইয়ার ক্লাস কোনো প্রবলেম আছে কি না, তোমরা কীভাবে চাচ্ছ সেগুলো একটু কমেন্টে জানাও, আমি সেটা সলভ করে দেবো। হ্যাঁ, আশা করি তোমাদের প্রবলেম হওয়ার কথা না, কারণ আমি যথেষ্ট পরিমাণ যাচাই করেই নিছি। তারপরেও তোমাদের পদার্থবিজ্ঞানে একটু প্রবলেম হইতে পারে, কারণ তোমাদের পদার্থবিজ্ঞান যে ভাইয়া নিচ্ছে শিয়াব ভাইয়া আসলে আগে অনলাইনে পড়ায় নাই, তো অফলাইনে স্টুডেন্টদেরকে পড়াইছে। আর অফলাইনে পড়াইলে হয় কি, বোর্ডে আমি একটা জিনিস লিখতেছি, নির্ভয়ে লিখতে পারি, কেননা আমার একটা হিসাব লিখতে ভুল গেল, যদি ভুল হয়ে যায় স্টুডেন্টটা বলে দেয় যে ভাইয়া এখানে ভুল গেছে বা স্যার এখানে ভুল গেছে, ওটা কারেকশন করে দেওয়া যায়। কিন্তু অনলাইনে একাই এক রুমে ক্লাস নিতে হয়, এখানে ভুল গেলেও বলে দেওয়ার কেউ নাই। যেমন আমি তোমাদের যে রুমে ক্লাস নিচ্ছি, এই রুমে আমি এখন একা। তোমাদের শিয়াব ভাইয়া যখন ক্লাস নেই, ভাইয়া একা থাকে। আবার তোমাদের মেহেদি ভাইয়াও যখন ক্লাস নেই, ভাইয়া একাই থাকে। সো ভুলগুলো ধরে দেওয়ার কেউ থাকে না, আর এই ভুলগুলো ধরে দেওয়ার কেউ না থাকার কারণেই ভুলগুলো কারেকশনও করা যায় না। ঠিক আছে, তো তারপরেও যদি প্রবলেম হয় জানাবো, আমরা সেটা কারেকশন করার চেষ্টা করব। একান্তই যদি খুব বেশি প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমরা বিকল্প কোনো পদ্ধতি অবলম্বন করব। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে বলছিলাম যে আমাদের ক্লাস ডিউরেশন 50 মিনিট থেকে 1 ঘন্টা হবে, এর বেশি হবে না। তারপরেও তোমাদের কথা দিতে পারে যে ভাইয়া তাহলে আমাদের স্টার্টিংয়ের ক্লাসগুলো 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট এরকম হচ্ছে কেন? নতুন একটা প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি, আমাদের স্টুডেন্টদেরকে প্রথমে অল্প অল্প দিয়েই স্টার্ট করতে হবে। তোমরা অনেকেই দেখা যাবে যে আমাদের ক্লাস যারা করতেছো এদের মধ্যে অনেকেই দেখা যাবে দীর্ঘদিন পড়াশোনাই করেনি। তাহলে ভাই যে পড়াশোনাই করেনি তাকে যদি একবারে হঠাৎ করে খুব বেশি লোড দেয়, তাহলে কি সে লোড নিতে পারবে? পারবে না। যার কারণে আমরা অল্প অল্প করে দিয়েই স্টার্ট করব। দেন ধীরে 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 আমাদের ডিউরেশন বাড়াবো, ক্লাস সংখ্যাও বাড়াবো। এখন ডেইলি একটা করে ক্লাস পাচ্ছ, খুব শীঘ্রই হয়তো বা তোমাদের ম্যাথের জন্য আরেকটার খুবই টিচার অ্যাড হচ্ছে, খুবই ভালো। ভাইয়াওরও পড়ানোর এক্সপিরিয়েন্স দীর্ঘদিন যাবত। তো ভাইয়াও তোমাদের মেহেদি ভাইয়ের মতোই ভালো ক্লাস নেবে, আমি এটুকু কনফিডেন্টলি বলতে পারি, তোমাদের মেহেদি ভাইয়ের মতোই ভালো ক্লাস নেবে। তো সেই ভাইয়া ম্যাথে যদি আসে তাহলে তোমরা ডেইলি 2টা করে ভিডিও পাবা। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টা সাবজেক্টের 2টা করে ভিডিও পাবো, অর্থাৎ সপ্তাহে প্রত্যেক সাবজেক্টে 3টা করে ক্লাস পাবা। এতে হবে কি, আমরা সিলেবাসটা আরও দ্রুত শেষ করতে পারবো। আর তোমাদের যদি কোনো সাবজেক্টের ক্লাস নিয়ে প্রবলেম হয়, ইভেন আমার কেমিস্ট্রি ক্লাস নিয়েও যদি প্রবলেম হয়, তোমরা বলবা, আমি সংশোধন করার চেষ্টা করবো। যদি সংশোধন করতে না পারি, আমি নতুন কোনো স্টেপ নিব বা বিকল্প কোনো পদ্ধতি অবলম্বন করবো। ঠিক আছে, তো অনেক কথাই বললাম, আসো আমরা শুরু করি। আমরা লাস্ট পড়ছিলাম হচ্ছে পদার্থের গঠন অধ্যায়, তাই না? পদার্থের গঠন। তো পদার্থের গঠনের আমি তোমাদেরকে একটু বলি, আমি একটা চ্যাপ্টার শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে এখন আর পড়াই না, কারণ ধারাবাহিকভাবে পড়াইতে গেলে অনেক কিছু দেখা যায় যে একটা টপিক অর্ধেক শেষ করছি, আর একটা টপিক শুরু হয়েছে, আবার বাকি অর্ধেক পরে গিয়ে পড়াতে হচ্ছে। সো চ্যাপ্টারগুলোকে আমি এমনভাবে সাজাই নিছি যে টপিক ধরবো ওই টপিকে আমি শেষ করবো, যার কারণে তোমাদের বই পড়ার সময় দেখবা একটু টপিকের আগে পাশে হইতে পারে। তো এটা নিয়ে কনফিউশনের কিছু নাই, আমি সব কিছুই পড়াই দেবো, জাস্ট কোনোটা আগে পড়াই দেবো, কোনোটা পরে পড়াই দেবো। ঠিক আছে, তো আসো আমরা শুরু করি। পদার্থের গঠনের গতদিন আমরা পড়ছিলাম অণু, পরমাণু পর্যন্ত, এর সাথে পরমাণুর স্থায়ী কণিকাগুলো আমরা পড়ছিলাম। আজকে আমরা যেখান থেকে শুরু করবো সেটা হচ্ছে প্রতীক। আজকে শুরু করবো আমরা প্রতীক থেকে। প্রতীক জিনিসটা কি দেখো, তোমরা সবাই জানো যে আমাদের রসায়নের যে মৌলগুলো আছে এই মৌলগুলোর নাম 2টা ভাষা থেকে নেওয়া হয়, একটা ইংরেজি ভাষা আর একটা ল্যাটিন ভাষা। কি কি বললাম? ইংরেজি এবং ল্যাটিন ভাষা। ইংরেজি অথবা ল্যাটিন ভাষা। এই ইংরেজি বা ল্যাটিন ভাষাতে যেটা নেওয়া হয়, এই ইংরেজি বা ল্যাটিন ভাষার সংক্ষিপ্ত রূপকে, তাহলে ইংরেজি অথবা ল্যাটিন ভাষার যে সংক্ষিপ্ত রূপকেই প্রতীক বলা হয়। তাহলে ইংরেজি বা ল্যাটিন ভাষার সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? প্রতীক বলা হয়। যেমন দেখো তোমাদের বইয়ে প্রথম মৌলই হচ্ছে হাইড্রোজেন। এই হাইড্রোজেনের প্রথম অক্ষর থেকে কি নেওয়া হয়েছে? এইচ নিয়ে হাইড্রোজেনের সংকেত লেখা হয়েছে। ঠিক আছে, তো এই যে ল্যাটিন ভাষা বা ইংরেজি ভাষার প্রথম অক্ষর থেকে আমরা যে প্রতীকটা পাচ্ছি, এই প্রতীক লেখার বেশ কিছু নিয়ম আছে। এই প্রতীক লেখার বেশ কয়েকটা নিয়ম আছে। তাহলে প্রতীক লেখার নিয়মগুলো তোমাদেরকে জানতে হবে একটু। নিয়ম কি?
ইংরেজি বা ল্যাটিন নামের প্রথম অক্ষর বড় হাতের লিখতে হবে, এই প্রথম অক্ষর বড় হাতের দিয়ে আমরা কি করি, মৌলটার প্রতীক নির্দেশ করি। কিন্তু যদি দেখা যায় কোনো ক্ষেত্রে প্রথম অক্ষর একই হয়ে গেছে, যেমন হাইড্রোজেনের পরে হিলিয়াম আছে, হাইড্রোজেনের পরে হিলিয়াম আছে, দেখো দুইটার ক্ষেত্রে প্রথম অক্ষর কি, এইচ। যেহেতু দুইটার ক্ষেত্রেই এইচ, তার মানে এই দুইটাই যদি আমরা এইচ দ্বারা প্রকাশ করি তাহলে কোনটা হাইড্রোজেন কোনটা হিলিয়াম বুঝতে পারবো না। সেই ক্ষেত্রে কি করছে বিজ্ঞানীরা, যেটা প্রথমে আবিষ্কার হয়েছে সেটার ক্ষেত্রে শুধু প্রথম অক্ষর নিছে, যেটা তারপরে আবিষ্কার হয়েছে সেটার ক্ষেত্রে প্রথম অক্ষরের সাথে পরের একটা অক্ষর নিছে, এবং সেই ক্ষেত্রে প্রথম অক্ষর বড় হাতের এবং পরের অক্ষরটা ছোট হাতের লিখতে হয়, তার পরের অক্ষরটা ছোট হাতের লিখতে হয় বা স্মল লেটারে লিখতে হয়। এটাই হচ্ছে এই যে সংকেতগুলো লেখার নিয়ম। তো আশা করি এই নিয়মটাও তোমরা বুঝতে পারছো। এরপরে তোমাদের বইয়ে যে জিনিসটা আছে সেটা হচ্ছে সংকেত। সেটা কি, সংকেত। সংকেত জিনিসটা কি দেখো, সংকেত জিনিসটা হচ্ছে এই যে আমরা মৌলর যে সংকেত প্রতীকগুলো লিখলাম, মৌলর ক্ষেত্রে এই জিনিসগুলোকে বলা হয় প্রতীক, কিন্তু মৌলর পরিবর্তে এগুলা যদি আমরা অণু বা যৌগর ক্ষেত্রে ব্যবহার করি, অণু বা যৌগের সংক্ষিপ্ত রূপকেই সংকেত বলা হয়। তাহলে দেখো একটু বোঝো, তাহলে প্রতীক জিনিসটা কি, প্রতীকটা হচ্ছে মৌলের সংক্ষিপ্ত রূপ, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এগুলা কি, এগুলা হচ্ছে প্রতীক। কিন্তু এগুলা মৌলর পরিবর্তে যখন এরা যৌগ গঠন করবে তখন এই যৌগের সংক্ষিপ্ত রূপকে বা যৌগ প্রকাশের যে সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করা হয়, এই সাংকেতিক চিহ্নগুলোকেই সংকেত বলা হয়। যেমন দেখো, কার্বন এবং অক্সিজেন মিলে কি তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, তাহলে এটাই হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সংক্ষিপ্ত রূপ, তার মানে এটাই হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের কি, সংকেত। আবার তোমরা দেখছো কতদিন, পানি, এই পানি এটাই কি, H2, এটা কিসের সংকেত, পানির সংকেত, তার মানে এটাই যেহেতু পানির সংক্ষিপ্ত রূপ, এটাই কি, পানির সংকেত। আবার তোমরা দেখো অক্সিজেন, তাহলে এই অক্সিজেন দেখো O2, এটা কি অক্সিজেনের সংক্ষিপ্ত রূপ, তার মানে এটাই হচ্ছে কি, অক্সিজেনের সংকেত। আশা করি সংকেত জিনিসটা কি এটাও তোমরা বুঝতে পারছো। যেহেতু এটা আমাদের এসএসসি বেসড ক্লাস, সো এই বেসিকগুলো নিয়ে আমরা এত ডিটেলসে যাব না, এই বেসিকগুলো তোমাদের মোটামুটি 1-2 বার দেখে দিলেই তোমরা বুঝতে পারবা। এখন আসো, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমাদের বইয়ে এরপরে যেটা লেখা আছে সেটা যদি একটু বলি, তাহলে এরপরে লেখা আছে পারমাণবিক সংখ্যা। কি লেখা আছে, পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যাটা কি ভাইয়া, দেখো কোনো মৌল, আচ্ছা আমরা তার আগে একটু কথা বলি, একটা মৌলের কি কি থাকে। গতদিন আমরা দেখছিলাম একটা মৌলের স্থায়ী কণিকা, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন থাকে। এই ইলেকট্রন এবং প্রোটন নিউট্রনের মধ্যে প্রোটন প্লাস নিউট্রন থাকে পরমাণুর কেন্দ্রে, আর বাহিরে থাকে ইলেকট্রন। তাহলে প্রোটন আর নিউট্রন থাকে পরমাণুর কেন্দ্রে, আর বাইরে থাকে কি, ইলেকট্রন। বুঝতে পারছো? তাহলে এই প্রোটন এবং নিউট্রন এর মধ্যে, নিউট্রন তো চার্জ নিরপেক্ষ জানি, প্রোটনটা কি চার্জযুক্ত, পজিটিভ চার্জযুক্ত, ইলেকট্রনটা কি চার্জযুক্ত, নেগেটিভ চার্জযুক্ত। তাহলে এর আগে আমরা জানি, তাহলে পরমাণুর কেন্দ্রে কি আছে, প্রোটন আছে এবং নিউট্রন আছে, আর পরমাণুর বাইরে কি, ইলেকট্রন আছে। এই যে পরমাণুর কেন্দ্রে যে প্রোটনটা আছে, এই প্রোটন সংখ্যাটাই পারমাণবিক সংখ্যা নির্দেশ করে, বা বাকি এই প্রোটন সংখ্যাটাই হচ্ছে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা। তাহলে কোনো মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের কি বলা হয়, পারমাণবিক সংখ্যা বলা হয়। তাহলে প্রোটন সংখ্যার সংখ্যাটা, পারমাণবিক সংখ্যার সংখ্যাটা তোমরা বুঝতে পারছো। তাহলে সংখ্যাটা কি, কোনো মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকেই ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ কথা, এই পারমাণবিক সংখ্যা দ্বারা আমরা কোনো মৌলের পর্যায় সারণীতে এদের অবস্থান নির্ণয় করতে পারি। এই পারমাণবিক সংখ্যা দ্বারা কি করতে পারি, কোনো মৌলের পর্যায় সারণীতে এর অবস্থান নির্ণয় করতে পারি। এখন ভাইয়া তোমরা বলো তো, তুমি কোন দেশের নাগরিক, এটা তোমার কি দেখে আমরা পরিচয়, মানে এটা কি দেখে জানতে পারি, তোমার পরিচয়পত্র বা আইডি নাম্বার। তুমি কোন স্কুলের শিক্ষার্থী, এটা আমরা কি দেখে জানতে পারি, তোমার পরিচয়পত্র বা আইডি নাম্বার। ঠিক তেমনি এ কত নম্বর পর্যায়ের মৌল, কত নম্বর গ্রুপের মৌল, এটা আমরা কি দেখতে জানতে পারি, এর পারমাণবিক সংখ্যা দেখে। কি দেখে, পারমাণবিক সংখ্যা দেখে। তাহলে এর যেহেতু পারমাণবিক সংখ্যা দেখে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে পারতেছি, তাহলে এটাকে পারমাণবিক সংখ্যাকে এই মৌলের কি, আইডি নাম্বারও বলা যাইতে পারে। তাহলে মনে রাখবা,
পারমাণবিক সংখ্যাকে কোনো মৌলের কি বলা হয়, আইডি নাম্বারও বলা হয়। ঠিক আছে, তো পারমাণবিক সংখ্যাটা আশা করি তোমাদের ক্লিয়ার। এরপরে আসো ভর সংখ্যা। এরপরে কি, ভর সংখ্যা। হ্যাঁ দেখো, একটু আগে তোমাদেরকে দেখালাম যে বাহিরে কি থাকে, বাইরে থাকে ইলেকট্রন, আর কেন্দ্রে কি থাকে, প্রোটন প্লাস নিউট্রন। আমরা জানি কি ইলেকট্রনের ভর প্রোটনের তুলনায় 1840 গুণ হালকা বা কম। তাহলে 1840 গুণ কম মানে আপেক্ষিক ভর দেখছিলাম ইলেকট্রনের কত, আপেক্ষিক ভর 0, প্রোটনের 1, নিউট্রনেরও 1। তাহলে এখন তোমরা বলো তো, প্রোটনেরও 1, নিউট্রনের এবং ইলেকট্রনের যেহেতু 0, তাহলে এই পরমাণুর যে ভরটা ইলেকট্রনের 0, তার মানে বাহিরের ভরের কোনো দাম আছে? নিউক্লিয়াসের বাইরে কি থাকে, ইলেকট্রনই থাকে। তার মানে পরমাণুর বাহিরে ইলেকট্রন যেহেতু থাকে আর ইলেকট্রনের ভর যেহেতু 0, তার মানে আলটিমেটলি পরমাণুর বাহিরের ইলেকট্রনের কোনো ভর নাই, মানে বাহিরের কোনো ভরই নাই। আলটিমেটলি ভরটা কি, এর কেন্দ্রে যে প্রোটন এবং নিউট্রন আছে, এই প্রোটন এবং নিউট্রনের যোগফলটাই কি নির্দেশ করতেছে, পরমাণুর ভর নির্দেশ করতেছে। কারণ কি, তার বাইরের ভর 0, তার মানে পরমাণুর নিউক্লিয়াস অবস্থায় প্রোটন এবং নিউট্রনের ভরটাই কিসে নির্দেশ করছে, পরমাণুর ভর নির্দেশ করতেছে। তাহলে ভর সংখ্যা কি, কোনো পরমাণুর প্রোটন প্লাস নিউট্রন সংখ্যাকে কি বলা হয়, ভর সংখ্যা। তাহলে কোনো পরমাণুতে অবস্থিত প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে কি বলা হয়, ভর সংখ্যা। মনে রাখবা, প্রোটন সংখ্যাকে প্রকাশ করা হয় Z দ্বারা, নিউট্রন সংখ্যাকে প্রকাশ করা হয় N দ্বারা, ভর সংখ্যাকে প্রকাশ করা হয় A দ্বারা। তাহলে আমরা একটা সূত্র কি পেলাম, A সমান সমান Z প্লাস N। এটা কি নির্ণয়ের সূত্র, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা নির্ণয়ের সূত্র। তাহলে এখান থেকে আমি যদি বলি নিউট্রন সংখ্যার সূত্রটা কি হবে, তাহলে A সমান সমান Z প্লাস N, তাহলে N সমান সমান কি হবে, Z এই পাশে প্লাস আছে, এই পাশে আসলে কি হবে, মাইনাস হবে, তাহলে A মাইনাস Z। তাহলে নিউট্রন সংখ্যার সূত্র কি, A মাইনাস Z। যদি বলি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যার সূত্র কি, তাহলে হবে কি, A মাইনাস N। তাহলে এই তিনটা সূত্র তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে ভাইয়া। এই তিনটা সূত্র থেকে তোমাদেরকে এমসিকিউ দিয়ে দেয় যে নিচের মৌলটির ভর সংখ্যা এত, এবং এই উক্ত মৌলটির বা উদ্দীপক একটা মৌল দিল, দিয়ে বলে এই মৌলের ভর সংখ্যা এত, পারমাণবিক সংখ্যা এত, তাহলে নিউট্রন সংখ্যা কত। সর্বদাই মনে রাখবা, যদি ভর সংখ্যা দেওয়া থাকে তাইলে ভর সংখ্যা থেকে বিয়োগ করতে হবে, ভর সংখ্যা দেওয়া থাকলে ভর সংখ্যা থেকে বাকিটা বিয়োগ করতে হবে, অন্যথায় ভর সংখ্যা বের করতে বললেই যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে ভর সংখ্যা বের করতে বললে কি করতে হবে, যোগ করতে হবে, আর ভর সংখ্যা দেওয়া থাকলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তো আশা করি ভর সংখ্যাটাও তোমাদের ক্লিয়ার। এখন আসো একটা মৌলের ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা যেগুলো আছে, এগুলো একটু দুই একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। তার আগে দেখি একটা মৌলকে কিভাবে প্রকাশ করা হয়, তাইলে আমাদের উদাহরণ দেখতে সুবিধা হবে। মৌলের প্রকাশ খুবই ভালো করে মনে রাখবে, একটা মৌলকে কিভাবে প্রকাশ করা হয়। মৌলের মাঝখানে থাকে প্রতীক, মাঝখানে কি থাকে, প্রতীক। বাম পাশে নিচে থাকে পারমাণবিক সংখ্যা, বাম পাশে উপরে থাকে ভর সংখ্যা, ডান পাশে উপরে থাকে চার্জ, ডান পাশে নিচে থাকে ইলেকট্রন। ঠিক আছে, তাহলে প্রতীক মাঝখানে থাকে, বাম পাশে উপরে থাকে ভর সংখ্যা, নিচে থাকে পারমাণবিক সংখ্যা, ডান পাশে উপরে থাকে চার্জ, নিচে থাকে ইলেকট্রন সংখ্যা। তাহলে ধরো একটা মৌল এক্স, এখানে যদি আমি বলি, এখানে দেওয়া আছে ধরো, আচ্ছা এক্স না, একটা প্রতীক লিখি NA, এর এখানে দেওয়া আছে 11, এখানে দেওয়া আছে 23, এখানে দেওয়া আছে 11, এখানে কিছু দেওয়া নেই, আপাতত কিছু দেওয়া নেই, তার মানে এর চার্জটা এখানে দেওয়া নেই, এটাও মুছে দিলাম, তার ইলেকট্রনটাও এখানে দেওয়া নেই। তাহলে এখান থেকে আমরা কি বুঝতেছি, Na কিসের প্রতীক, সোডিয়ামের প্রতীক। তাহলে সোডিয়ামের বাম পাশে নিচে 11 দেওয়া আছে, তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত হবে, 11। তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 11। উপরে বাম পাশে কত দেওয়া আছে, 23। উপরে বাম পাশে কি যেন থাকে ভাইয়া, ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা কত, ভর সংখ্যা হচ্ছে 23। ঠিক আছে, এখন তোমাকে আমি বললাম যে তাহলে সোডিয়ামের নিউট্রন সংখ্যা কত নির্ণয় করো। নিউট্রন সংখ্যা নির্ণয় করতে গেলে কি করবা, আমরা জানি কি ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, জেড দ্বারা প্রোটন সংখ্যা। তাহলে বের করতে বলছে কি, নিউট্রন সংখ্যা। তাহলে নিউট্রন সংখ্যা সমান সমান কি হবে, ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। এখানে ভর সংখ্যা কত, 23, আর হচ্ছে প্রোটন সংখ্যা কত, 11। তাহলে নিউট্রন সংখ্যা কত আসলো, 12। তাহলে উক্ত মৌলের নিউট্রন সংখ্যা কত, 12। উক্ত মৌলের নিউট্রন সংখ্যা 12। এরকম আমি তোমাদেরকে আরো যদি বেশ কয়েকটা দিই,
এর মধ্যে দেখো বললাম ম্যাগনেসিয়াম 12 24, তাহলে এখানে কি কি দেওয়া আছে, ভর সংখ্যা দেওয়া আছে আর কি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা দেওয়া আছে, বলছে নিউট্রন সংখ্যা কত বের করো। তাহলে এখন দেখো আমরা জানি কি ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, তাহলে নিউট্রন সংখ্যা কি হবে, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, ভর সংখ্যা কত 24, প্রোটন সংখ্যা 12, তাহলে 24 বিয়োগ 12 করলে কত আসে 12, তাহলে উক্ত মানের নিউট্রন সংখ্যা কত 12। আবার যদি বলি আর্গন 18 40, এখানে বলছি আর্গনের নিউট্রন সংখ্যা নির্ণয় করো, তাহলে নিউট্রন সংখ্যা কি ওই সেম কথা, ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, তাহলে নিউট্রন সংখ্যা কি হবে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, তাহলে ভর সংখ্যা কত এখানে বাম পাশে উপরে যেটা থাকে সেটা কি ভর সংখ্যা তার মানে 40, আর বাম পাশে যেটা নিচে থাকে সেটা কি পারমাণবিক সংখ্যা মানে কত 18, তাহলে 40 বিয়োগ 18 সমান সমান কত 22, তাহলে এর পারমাণবিক সংখ্যা কত সরি নিউট্রন সংখ্যা কত 22। তোমাদের বাড়ির কাজ থাকবে ভাইয়া, এখানে বেশ কয়েকটা বাড়ির কাজ দিব, যে বাড়ির কাজগুলো তোমরা আগামী দিন করে নিয়ে আসবা, বা করে নিয়ে আসবা বলতে আমি অফলাইনে আসলে পড়াই তো, যার কারণে ওদেরকে বলি করে নিয়ে আসবা, সেখান থেকে বললাম তোমরা করে নিয়ে আসবা না। তোমরা এই বাড়ির কাজটা তোমাদের ডিসক্রিপশন বক্সে যাবা, গিয়ে দেখবা ফেসবুক গ্রুপ দেওয়া আছে, এই ফেসবুক গ্রুপে সাবমিট করবা। আর একটা কথা, তোমরা যারা নোট করো এগুলা, এই নোটগুলো যদি তোমরা সাবমিট করো তাহলে তোমাদেরকে প্রত্যেকটা লেকচার, আমরা যে প্রত্যেকটা লেকচারের নিচে যে হ্যান্ড নোট দেই প্রিমিয়াম হ্যান্ড নোটটা, এই হ্যান্ড নোটের হার্ড কপি মানে প্রিন্ট করা বই তোমরা ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি 3 সাবজেক্টেরই পুরস্কার পাবা। যার হ্যান্ড নোট সবচেয়ে ভালো হবে, অর্থাৎ যার খাতা তোমরা নোট করো যেটা, এই নোটটা যার সবচেয়ে ভালো হবে তাকে আমরা এই ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজির 3টা হ্যান্ড নোট দিব এবং এর সাথে 3টা সাজেশন বুক দিব, মানে টোটালে 6টা বই আমরা গিফট করব। এই 6টা বই কে পাবে, এই 6টা বই পাবে যার হ্যান্ড নোট সবচেয়ে সুন্দর হবে প্রত্যেকটা লেকচারে, শুধু একটা দিলে হবে না, সব কয়টা লেকচারের হ্যান্ড নোট দিতে হবে। যদি কেউ সব কয়টা লেকচারের তোমরা হ্যান্ড নোট দাও তাহলে তোমাদেরকে আমরা এই 3টা বই গিফট করব, মানে 3টা বইয়ের 6টা কপি গিফট করব। যে সেকেন্ড হবে তাকে আমাদের প্ল্যাটফর্মে একটা টি শার্ট দিব। আচ্ছা যাও, যে ফার্স্ট হবে তাকে টি শার্টও দিব, যে ফার্স্ট হবে তাকে আমাদের প্ল্যাটফর্মের টি শার্ট এবং 6টা বই দিব, এবং যে সেকেন্ড হবে তাকে আমরা প্ল্যাটফর্মের একটা টি শার্ট দিব। ঠিক আছে, তো তোমাদের বাড়ির কাজ কি কি দেখো, তোমাদের বাড়ির কাজ হচ্ছে, বাড়ির কাজ যে কয়টা দিচ্ছি তার মধ্যে আমি যদি একটু লিখি, অ্যালুমিনিয়াম 13 27, সালফার 16 32, ক্লোরিন 17 37, এটা ক্লোরিনের একটা আইসোটোপ দিলাম, এরপরে ক্লোরিন 17 35, এরপরে ম্যাগনেসিয়ামের 12 24, এরপর জিঙ্কের 30 65 1 2 3 4 5 6, হাইড্রোজেনের 1 1, এরপরে লিথিয়ামের 3 7, নিয়নের 10 20, কয়টা হলো 3 4 5 6 7 8 9, আরেকটা দেই, আরেকটা কি দেব, সিলিকন, সিলিকন দেব 14 28, আচ্ছা সিলিকন দেই না, আরেকটা ক্যালসিয়াম দেই, ক্যালসিয়ামের হচ্ছে 20 40, তাহলে টোটালে কয়টা বাড়ির কাজ দিলাম 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা বাড়ির কাজ দিলাম। এই 10টা বাড়ির কাজ তোমরা করবা, এই বাড়ির কাজগুলো তোমরা আলাদা করেই জমা দিবা, হোমওয়ার্ক লিখে আলাদা করে সাবমিট করবা, আমরা অ্যাপ্রুভ করে দিব, এবং নোটগুলো আলাদা করে দিবা। নোটগুলা তোমরা প্রত্যেক লেকচার ওয়াইজ দেওয়ার দরকার নাই, একটা চ্যাপ্টার শেষ হলে সেই চ্যাপ্টারের নোটটা সাবমিট করে দিবা, ঠিক আছে। আমরা যে নোটগুলো দিব তোমাদেরকে, তোমরা হয়তো বিশ্বাস করতে পারতেছো না এই নোটগুলো কতটা প্রিমিয়াম। আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এখানে গেলে তোমরা একটা দুইটা দেখবা পিডিএফ, এই পিডিএফগুলো আমি এমনভাবে দিচ্ছি তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবা, ঠিক আছে। তো তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে পড়ে দেখো, এই পিডিএফ পড়লে তোমাদের আর কিচ্ছু লাগবে না, এই পিডিএফটা প্রিন্ট করে যদি তোমরা পড়ো তোমাদের আর কিচ্ছু লাগবে না। আমাদের প্রিমিয়াম যে পেইড কোর্স হয়, এই পেইড কোর্সের মতোই কোর্সগুলো আমরা ফ্রিতে দিচ্ছি, একমাত্র তোমাদের চিন্তা করে, মানে তোমরা যাতে ভালো করতে পারো। হয়তো বা অনেক স্টুডেন্ট আছে যারা হোয়াইট বোর্ড দেখে মনে করে হচ্ছে ভাইয়ারা তো হোয়াইট বোর্ডে পড়াচ্ছে। হ্যাঁ ভাইয়া হোয়াইট বোর্ডেই পড়াচ্ছি, কারণ আমরা
হোয়াইট বোর্ড আপাতত পড়াচ্ছি কারণ আমাদের স্মার্ট বোর্ড কেনার মতো সামর্থ্য এখন নাই। তার মানে এই নয় যে হোয়াইট বোর্ডে পড়াচ্ছে জন্য ভাইয়েরা খারাপ পড়ায়, স্মার্ট বোর্ডে পড়াচ্ছে জন্য ভাইয়েরা ভালো পড়ায়। স্মার্ট বোর্ড তোমরা যদি আমাদেরকে সাপোর্ট দাও, আল্লাহ যদি আমাদের সহায় হন, তাহলে আমরাও স্মার্ট বোর্ড নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আপাতত আমরা হোয়াইট বোর্ডেই চালাচ্ছি। হোয়াইট বোর্ড বলেই যে খারাপ হবে এমন কোনো কথা নয়, তোমরা আমাদের ক্লাস করে আমাদেরকে যাচাই করবা। এরপরে আসো, কথা অনেক বললাম, মৌলের প্রকাশ গেল, ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা গেল। এখন আসো আমাদের বইয়ের যে টপিক আছে সেটা হচ্ছে পরমাণুর মডেল। সেটা কি? পরমাণুর মডেল। ভাই আমাদের বইয়ে পরমাণুর মডেল দেওয়া আছে টোটালে 2টা। কয়টা পরমাণুর মডেল দেওয়া আছে? 2টা। এক নাম্বার হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল, দুই নাম্বার হচ্ছে বোর পরমাণু মডেল বা বোর পরমাণু মডেল। ঠিক আছে, তাহলে এক নাম্বার হচ্ছে কি? রাদারফোর্ড পরমাণু মডেল, 2 নাম্বার হচ্ছে বোর পরমাণু মডেল। তাহলে দেখো এই 2টা মডেলের আমাদের বইয়ে বেশ একটা বিশদ আলোচনা করা আছে, এবং আমি তোমাদেরকে যখন বলছিলাম তখন বলছিলাম যে এই 2টা মডেল মানে এই 2টা টপিক হচ্ছে কি ইনফিনিটি স্টার। পরমাণু মডেলের মধ্যে রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল ছিল, 2টা কি ছিল? ইনফিনিটি স্টার। ভাই রাদারফোর্ড পরমাণু মডেলটা আসে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে। কোন জায়গা থেকে? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে। এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা তোমাদের সিলেবাস দেওয়া নেই, সো আমরা এটা নিয়ে কথা বলবো না, কারণ আমাদের টার্গেট আমরা এসএসসিতে যা আসবে তাই পড়বো, এবং এসএসসিতে শতভাগ কমন নিয়ে আসবো। তো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা তোমাদের কখনোই আসবে না। তোমাদের যেটা আসবে রাদারফোর্ড পরমাণু মডেল। রাদারফোর্ড পরমাণু মডেল। এই যে রাদারফোর্ড, এই রাদারফোর্ড পরমাণু মডেলটা আসে 1911 সালে। কত সালে? 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড তার পরমাণু মডেলটা প্রকাশ করেন। তার পরমাণু মডেলের বেশ কয়েকটা পয়েন্ট দেওয়া আছে। তোমাদের বইয়ে যে একটা করে বড় বড় পয়েন্ট দেওয়া আছে, এরকম একটাই বড় লিখতে হবে এমন কোনো কথা নেই, তোমরা কথাগুলো শুধু লিখতে পারলেই হলো। তো কথাগুলোর মধ্যে প্রথমে কি আছে? পরমাণুর একটি কেন্দ্র আছে। পরমাণুর একটি কেন্দ্র আছে। আমি যদি একটা চিত্র দাগাই, দেখো, ধরো এটা একটা পরমাণু, মানে পুরাটা মিলে একটা পরমাণু। এই পরমাণুটাতে একটা কেন্দ্র আছে। দেখো পরমাণুর কেন্দ্রটা, এই পরমাণুর একটা কেন্দ্র আছে, তিনি এর নাম দেন কি? নিউক্লিয়াস। এই কেন্দ্রের নাম দেন তিনি নিউক্লিয়াস। কেন্দ্রের নাম দেন নিউক্লিয়াস। তাহলে পরমাণুর একটা কেন্দ্র আছে, যে কেন্দ্রের নাম কি? নিউক্লিয়াস। কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। এরপরে দেখো এই নিউক্লিয়াসের ভিতরে কি কি থাকে? আমরা একটু আগে দেখলাম যে নিউক্লিয়াসের ভিতরে কি কি থাকে। নিউক্লিয়াসের ভিতর প্রোটন এবং নিউট্রন থাকে, এবং নিউক্লিয়াসের বাহিরে কি থাকে? ইলেকট্রন থাকে। তাহলে পরমাণুর একটি কেন্দ্র আছে, আমি সংক্ষেপে লিখতেছি, আমাদের নোটে সুন্দর করে কথাগুলো লেখা আছে, তোমরা নোট দেখলেও পাবা, তোমাদের বইয়ে আছে, বই দেখলেও পাবা। তোমাদের এই ডিসক্রিপশনে গেলে দাগানো বইয়ে দেওয়া আছে, এই দাগানো বইগুলো পড়লে এর বাইরে আর কিছুই পড়া লাগবে না, দাগানো লাইনগুলো থেকে তোমরা এমসিকিউ সব কমন পাবা। তাহলে পরমাণুর একটি কেন্দ্র আছে, কেন্দ্রের নাম নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন থাকে, নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন থাকে। একটু আগে তোমাদেরকে একটা কথা বললাম ভাই, ইলেকট্রন প্রোটনের চেয়ে 1840 গুণ কম ভারী। তাহলে যেহেতু ইলেকট্রনের ভর প্রোটনের চেয়ে 1840 গুণ কম, তার মানে ইলেকট্রনের ভর প্রোটনের তুলনায় আপেক্ষিক শূন্য। তাহলে ইলেকট্রনের আপেক্ষিক ভর প্রোটনের তুলনায় কত? শূন্য। যেহেতু শূন্য, তার মানে বাহিরের যে ইলেকট্রনগুলো তার কোনো ভরই নেই, আলটিমেটলি ভর কার আছে? নিউক্লিয়াসের। তার মানে আমরা এরপরে লিখবো যে পরমাণুর একটি কেন্দ্র আছে, কেন্দ্রের নাম নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন থাকে, নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন থাকে। যেহেতু ইলেকট্রনের ভর আপেক্ষিকভাবে শূন্য ধরা হয়, যেহেতু ইলেকট্রনের ভর আপেক্ষিকভাবে শূন্য ধরা হয়, তাই নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রনের ভরটাই কি? পরমাণুর ভর বলে বিবেচিত হয়। কথাটা আবার বোঝো, পরমাণুর একটা কেন্দ্র আছে, কেন্দ্রের নাম দেন নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন থাকে, আর নিউক্লিয়াসের বাইরে এগুলাতে কি থাকে? ইলেকট্রন থাকে। যেহেতু ইলেকট্রনের আপেক্ষিক ভর শূন্য ধরা হয়, সুতরাং পরমাণুর ভর এর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের ভরেই প্রকাশ করে, বা এর সুতরাং এর ভিতরে অবস্থিত নিউক্লিয়াস এবং প্রোটনের ভরটাই পরমাণুর ভর কি করে? নির্দেশ করে। এটা গেল 1 নম্বর পয়েন্ট। এরপরে আসো 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টটা কি দেখো,
পরমাণুর যে কেন্দ্রটা আছে এই পরমাণুটা কোথায় অবস্থিত করে, পরমাণুটা মানে সরি নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসটা কোথায় অবস্থান করে, নিউক্লিয়াসটা পরমাণুর কেন্দ্রে অবস্থান করে এবং পরমাণুর বেশিরভাগ জায়গায় কি ফাঁকা। দেখো তো এই পুরাটা একটা পরমাণু না, পরমাণু, বাট এর ভিতরে নিউক্লিয়াসটা কত খুবই ক্ষুদ্র একটা জায়গা, আর বাকি সব জায়গায় কি ফাঁকা। তাহলে পরমাণুতে নিউক্লিয়াস কেন্দ্রে অবস্থান করে আর পরমাণুর বেশিরভাগ জায়গায় কি ফাঁকা। এরপরে 3 নম্বর পয়েন্টটা আসো। 3 নম্বর পয়েন্টটা কি দেখো, 3 নম্বর পয়েন্টটা হচ্ছে যে সৌরজগতে রাদারফোর্ড বলছেন যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো কি করতেছে, ঘুরতেছে না। তাহলে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেরকম ঘুরতেছে ঠিক তেমনই এই পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো কি করতেছে, বাহিরের কক্ষপথে ঘুরতেছে। তাহলে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেমন ঘুরতেছে ঠিক তেমনই নিউক্লিয়াসে পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো কি করতেছে, বাইরে ঘুরতেছে। এরপরে আসো, আমরা জানি কি ইলেকট্রনের চার্জ এবং প্রোটনের চার্জ -1.6 × 10⁻⁻19 কুলম্ব আর প্রোটনের চার্জ +1.6 × 10⁻⁻19 কুলম্ব। তাহলে ইলেকট্রনের চার্জ এবং প্রোটনের চার্জ কি একে অপরের বিপরীত, সুতরাং ইলেকট্রন এবং প্রোটনের চার্জ কাটাকাটি গিয়ে আলটিমেটলি চার্জ কত আসে, 0। তাহলে 3 নম্বর পয়েন্টটা হচ্ছে যে পরমাণুর মানে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেরকম গ্রহগুলো ঘুরতেছে ঠিক তেমনই পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো কি করতেছে, ঘুরতেছে। যেহেতু ইলেকট্রনের ভর এবং প্রোটনের ভর পরস্পরের সমান এবং বিপরীত চিহ্নের, তাই পরমাণুর সামগ্রিক যে চার্জটা সেটা কত, 0। 4 নম্বরটা যেটা, 4 নম্বরটা কি দেখো, 4 নম্বরটা হচ্ছে যে এই যে ধরো এটা একটা ইলেকট্রন, আমরা একটা নিয়ে দেখতেছি, তাহলে এই ইলেকট্রনের এবং ইলেকট্রনটা নেগেটিভ চার্জ এবং নিউক্লিয়াসটা কি পজিটিভ চার্জ। তাহলে এবং পজিটিভ এবং নেগেটিভের জন্য একটা কি কেন্দ্রমুখী আকর্ষণ বল আছে, এবং ইলেকট্রনটা যেটা ঘুরতেছে এই জন্য আর কি কেন্দ্র বিমুখী বা কেন্দ্র বহির্মুখী একটা বল আছে। এই কেন্দ্রমুখী আকর্ষণ বল এবং কেন্দ্র বিমুখী বলের কারণে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি করতেছে, ঘুরতেছে। তোমরা ভেক্টর যখন পড়বা এইচএসসি তখন দেখবা যে এই দুইটা যখন দুই দিকে ভেক্টর কাজ মানে দুইটা ভেক্টর এসে কাজ করে তখন বস্তুটা তার লব্ধি বল বরাবর যায়। এটা তোমাদের এখনকার পড়া না, এইচএসসিতে গেলে পাবা। জাস্ট এটা মনে রাখো যে প্রোটন পজিটিভ চার্জযুক্ত, ইলেকট্রন নেগেটিভ চার্জযুক্ত, তাই নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রনের একটা আকর্ষণ কেন্দ্রমুখী আকর্ষণ বল আছে, এবং ইলেকট্রন ঘোরার কারণে ইলেকট্রনের একটা কেন্দ্র বহির্মুখী কি বল আছে। এই কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বহির্মুখী বলের কারণে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি করতেছে, ঘুরতেছে। তাইলে এটাই ছিল রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ড পরমাণু মডেলে আমরা দুইটা জিনিস পাইলাম, কি কি, একটা হচ্ছে সৌরজগতের সাথে তুলনা, আর দুই হচ্ছে নিউক্লিয়াসের আবিষ্কার বা নিউক্লিয়াস। তাহলে এই দুইটা জিনিস দেখলাম না আমরা রাদারফোর্ড পরমাণু মডেলে। তাহলে এই দুইটা জিনিস দেখলাম যার কারণে রাদারফোর্ড পরমাণু মডেলকে সৌর মডেলও বলা হয় বা সোলার সিস্টেম অ্যাটম মডেল বলা হয়। রাদারফোর্ড পরমাণু মডেলকে সৌর মডেল বা সোলার সিস্টেম অ্যাটম মডেল বলা হয়। আর নিউক্লিয়াস আবিষ্কার হয়েছে কারণে একে নিউক্লিয়ার মডেলও বলা হয়, একে নিউক্লিয়ার মডেলও বলা হয়। তাহলে একে নিউক্লিয়াস আবিষ্কার হয়েছে কারণে একে নিউক্লিয়ার মডেলও বলা হয়, এবং যেহেতু সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে যার কারণে একে সোলার সিস্টেম অ্যাটম মডেলও বলা হয়। ক্লাস কতক্ষণ হয়েছে? আচ্ছা, এরপরে আসো দেখো পরমাণুর মডেল গেল। এখন এটাই সর্বপ্রথম একটা গৃহীত পরমাণু মডেল বা একটা গ্রহণ করার মতো একটা পরমাণু মডেল ছিল। তার মানে এই পরমাণু মডেলটা যখন দেওয়া হয়েছে তখন অবশ্যই এর কিছু ভুল ত্রুটি ছিল। এই যে রসায়নের ভাষায় ভুল ত্রুটিকে বলা হয় সীমাবদ্ধতা। রসায়নের ভাষায় ভুল ত্রুটিকে কি বলা হয়? সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা। রাদারফোর্ড পরমাণু মডেলের বেশ কিছু সীমাবদ্ধতা ছিল। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে এখানে পরমাণুগুলা পরমাণুর ইলেকট্রনগুলা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে। রাদারফোর্ড এই কথাটা বলছে, বাট আমরা কোথাও কি দেখছি যে কি রকম কক্ষপথে ঘুরতেছে বা কক্ষপথের আকার আকৃতি কিছু বলা আছে? কোথাও কি বলা আছে যে কক্ষপথ বৃত্তাকার অথবা আয়তাকার অথবা ডিম্বাকার অথবা চতুর্ভুজ আকৃতির কিছু কি বলা আছে? নাই। তার মানে তার প্রথম ত্রুটিটা কি? পরমাণুর আকার আকৃতি সম্পর্কে কিছু বলা নাই। তাহলে প্রথম ভুলটাই কি?
পরমাণুর আকার আকৃতি সম্পর্কে কিছু বলা নেই। 2 নাম্বারটা আসো তো, 2 নাম্বারটা একটু যদি বলি ভাইয়া দেখো তো 2 নাম্বারটা কি, সৌরজগতের যে সূর্য এবং গ্রহ আছে এগুলোর কি কোনো চার্জ আছে? এগুলা কিন্তু কোনো চার্জ নেই। সৌরজগতের গ্রহ চার্জবিহীন, সূর্যটাও কি চার্জবিহীন, কিন্তু নিউক্লিয়াসের প্রোটন পজিটিভ চার্জযুক্ত, ইলেকট্রন নেগেটিভ চার্জযুক্ত। তাইলে সৌরজগতের এই চার্জবিহীন বস্তুগুলোর ঘোরার কারণ এবং নিউক্লিয়াসের এবং ইলেকট্রনের এই চার্জযুক্ত বস্তুগুলো ঘোরার কারণ কি সেম হবে? হবে না। তার মানে এর আরেকটা ভুল কি, এর আরেকটা ভুল হচ্ছে যে এই যে সৌরজগতের সাথে অর্থাৎ চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা, তাহলে কি চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা, তাহলে এটা তার একটা কি ভুল। 3 নাম্বার যে ভুলটা, 3 নাম্বার ভুলটা হচ্ছে বিজ্ঞানী ম্যাক্সওয়েলের মতো কি, যে একটা বস্তুকে কেন্দ্র করে যদি একটা বস্তু ঘুরতে থাকে তাহলে ক্রমশ কি করবে, সে তার শক্তি হারাবে, এবং শক্তি হারাইলে তার আকারটাও ছোট হয়ে যাবে, এবং আকার ছোট হলে একসময় সে গিয়ে কেন্দ্রে এসে পতিত হবে। আর আমরা জানি কি ইলেকট্রন নেগেটিভ চার্জযুক্ত এবং প্রোটন পজিটিভ চার্জযুক্ত, তার মানে পজিটিভ আর নেগেটিভ এক জায়গায় হলে কি হবে, বস্তুটার অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। কিন্তু বাস্তবে কি হয় না, বাস্তবে তা ঘটে না। কোনো পরমাণু কি ধ্বংস হয়ে যায় না। সুতরাং ম্যাক্সওয়েলের মতে রাদারফোর্ডের পরমাণু মডেলটি সঠিক নয়। তাহলে ম্যাক্সওয়েলের মতে কি, রাদারফোর্ডের পরমাণু মডেলটি সঠিক নয়। এই 3টা যদি সীমাবদ্ধতা লেখো তাহলে তোমাদের হবে। এরপরে আসো পরমাণুর মডেলের মধ্যে রাদারফোর্ড পরমাণু মডেল গেল, এরপরে কোন পরমাণু মডেল আছে, বোর পরমাণু মডেল। প্রায় যেগুলা বললাম এগুলা কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, হ্যাঁ 100% মুখস্থ রাখতে হবে। আমি জাস্ট চিত্র দাগায় শর্টকাটে বুঝে দিছি, তোমরা এই চিত্র দেখে শর্টকাটে জিনিসগুলো তোমাদের খাতায় তুলে নিয়ে আমাদের হ্যান্ড নোট বের করবা, বের করে তুমি পড়বা, দেখবা সব কিছু সুন্দর মতো বুঝতে পারতেছো। এরপরে কি আছে, বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেল কেন আসছে দেখো, যদি বলি এই যে রাদারফোর্ড পরমাণু মডেলের যে ভুলগুলা বের হয়েছে, এই ভুলগুলোকে সংশোধন করে বিজ্ঞানী বোর 1913 সালে, কত সালে, 1913 সালে কোন বিজ্ঞানী, নিলস বোর একটা পরমাণুর মডেল দেন, যে পরমাণু মডেলটা বোরের পরমাণু মডেল বা বোর পরমাণু মডেল নামে পরিচিত। এই বোর পরমাণু মডেলে বিজ্ঞানী রাদারফোর্ডের বেশ কিছু ভুল সংশোধন করা আছে। কি কি দেখো, রাদারফোর্ডের পরমাণু মডেলে বলা ছিল ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের বাইরে ঘুরতেছে, কিন্তু বিজ্ঞানী বোর বলছে যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের বাইরে ইচ্ছা মতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না। তার মানে কি, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের বাইরে ইচ্ছা মতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না। ইলেকট্রনগুলো ঘোরার জন্য কিছু নির্দিষ্ট অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ রয়েছে। তাহলে ইলেকট্রন ঘোরার জন্য নির্দিষ্ট অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ রয়েছে। এই কক্ষপথগুলোকে বিভিন্ন নামে ডাকা হয়। এই পথগুলোকে অরবিট, শেল, প্রধান কক্ষপথ, এরপরে প্রধান শক্তি স্তর ইত্যাদি বিভিন্ন নামে ডাকা হয়। ঠিক আছে, তাহলে ইলেকট্রনগুলো ঘোরার জন্য কিছু নির্দিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো ঘোরার জন্য কিছু নির্দিষ্ট অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ রয়েছে, যেগুলোকে কি বলে, অরবিট বলে, শেল বলে, প্রধান কক্ষপথ বলে, প্রধান শক্তি স্তর বলে। ক নাম্বারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা ক নাম্বারে খুব আসে। ঠিক আছে, মনে রাখবা এই অরবিট, শেল বা শক্তি স্তর এগুলাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এগুলাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এন দ্বারা। এই অরবিট, শেল, প্রধান কক্ষপথ বা প্রধান শক্তি স্তর কখনো ভগ্নাংশ হয় না, সর্বদাই পূর্ণ সংখ্যা হয়। তার মানে এন এর মান কি হবে, সর্বদাই পূর্ণ সংখ্যা হবে, এবং এর মান কখনো নেগেটিভ হবে না। দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস, এর বাহিরে এটা কি একটা কক্ষপথ, এটা একটা কক্ষপথ, এটা একটা কক্ষপথ, আর ভিতরে ছোট করে আরেকটা দিলাম, এটা একটা কি কক্ষপথ। তাহলে দেখো ভাইয়া,
এই যে প্রথম যে কক্ষপথটা বোঝাবে এটার ক্ষেত্রে n এর মান কত হবে 1। দেখো এখানে প্রথম কক্ষপথ বোঝাচ্ছে, তাহলে n এর মান কত 1। এটা দ্বিতীয় কক্ষপথ বোঝাচ্ছে, তাহলে n এর মান কত 2। এটা তৃতীয় কক্ষপথ বোঝাচ্ছে, তাহলে n এর মান কত 3। এটা চতুর্থ কক্ষপথ বোঝাচ্ছে, তাহলে n এর মান কত 4। তার মানে দেখো n এর মানের উপর ডিপেন্ড করতেছে আমাদের কক্ষপথ নাম্বার কত। তাহলে প্রথম কক্ষপথকে 1 নম্বর কক্ষপথ বলা হয়, দ্বিতীয় কক্ষপথকে 2 নম্বর, তৃতীয়কে 3 নম্বর, চতুর্থকে 4 নম্বর। বিজ্ঞানী বোর এগুলাকে আবার স্পেশাল কিছু নাম দিছে। 1 নম্বর কক্ষপথকে বলেন কে কক্ষপথ, 2 নম্বরকে বলেন এল কক্ষপথ, 3 নম্বরকে বলেন এম কক্ষপথ এবং 4 নম্বরকে বলেন এন কক্ষপথ। তাহলে 1 নম্বরকে কে, 2 নম্বরকে এল, 3 নম্বরকে এম, 4 নম্বরকে এন বলেন। তোমরা এখানে মাথায় রাখবা, এখানে তোমাদের 1 2 দেওয়া না থাকে, যদি বলা হয় বোরের এল কক্ষপথে, এল কক্ষপথ মানে কয় নাম্বার 2 নাম্বার, বোরের এন কক্ষপথ কয় নাম্বার 4, এম 3, কে 1, এটা মাথায় রাখবা। হ্যাঁ, এরপরে আসো, এটা গেল 1 নাম্বার। 2 নাম্বারটা যদি বলি, এই যে ইলেকট্রনগুলা যে ঘুরতেছে, ইলেকট্রনগুলা যে ঘুরতেছে, এটা কি একটা কৌণিক বেগে ঘুরতেছে না? কৌণিক বেগটা কি? একটা বিন্দুকে কেন্দ্র করে যদি একটা নির্দিষ্ট দূরত্ব থেকে কোনো বস্তু ঘুরে, তাহলে তাকে কি বলা হয়? কৌণিক বেগ বলা হয়। তো ঠিক তেমনি দেখো তো, নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব থেকে ইলেকট্রনগুলো ঘুরতেছে, তার মানে ইলেকট্রনের একটা কৌণিক ভরবেগ আছে। তাহলে এই ইলেকট্রনের নির্দিষ্ট কক্ষপথ, হ্যাঁ, একটা নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ অবশ্যই একটা নির্দিষ্ট কক্ষপথে লিখতে হবে। ভরবেগ, ভরবেগ কি? ভর এবং বেগের গুণফল ভরবেগ। আর কৌণিক, কৌণিক ভরবেগ মানে কি? এর একটা কি আছে? ব্যাসার্ধ আছে। তাহলে ভরবেগের সাথে ব্যাসার্ধটাও গুণ করে দিতে হবে। ভরবেগের সাথে ব্যাসার্ধ গুণ করে দিলে আমরা কি পাই? কৌণিক ভরবেগ। তাহলে mvr ইজ ইকুয়াল nh ডিভাইডেড টোয়াইস পাই বা 2 পাই। এখানে বেশ কয়েকটা নতুন জিনিস পাইলাম। m একটা, v একটা, r একটা, n একটা, h একটা। mটা কি দেখো, mটা হচ্ছে ইলেকট্রনের ভর, যেটা অবশ্যই কেজিতে নিতে হবে। কিসে নিতে হবে? কেজিতে নিতে হবে। কেজিতে ভর কত? 9.11 ইন্টু 10⁻³ কেজি। ভিটা হচ্ছে ইলেকট্রনের বেগ, আরটা হচ্ছে মানে এই যে তোমার কক্ষপথের ব্যাসার্ধ, যে কক্ষপথে ইলেকট্রনে ঘুরতেছে সেই কক্ষপথের ব্যাসার্ধ। এনটা হচ্ছে প্রধান কক্ষপথ, যেটা একটু আগে আমরা দেখলাম। আর এইচটা হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক। প্লাঙ্ক ধ্রুবক, প্লাঙ্ক ধ্রুবকের একটা মান আছে, যে মানটা মুখস্থ রাখতে হবে। 6.626 ইন্টু 10⁻³ কেজি মিটার পার সেকেন্ড। এককটা মাস্ট বি লাগবেই, কেজি মিটার পার সেকেন্ড কি একক। তাহলে প্লাঙ্ক ধ্রুবক দেখলাম, প্রধান কক্ষপথ, কক্ষপথের ব্যাসার্ধ, বেগ, ইলেকট্রন আর পায়ের মান। পায়ের মান তোমরা সেই 6 থেকে শিখতেছো। পায়ের মান কত? 3.1416। এই মানে 14159 এরকম আছে, তোমরা 3.1416 দিয়ে করলেই হবে। তো এটাই ছিল তার 2 নাম্বার যেই মডেলের ব্যাখ্যা, সেটা যে ইলেকট্রনগুলার নির্দিষ্ট কক্ষপথে ঘোরার জন্য একটা কৌণিক ভরবেগ আছে। কৌণিক ভরবেগটা কি? mvr ইজ ইকুয়াল nh ডিভাইডেড 2 পাই। এখানে m কি? ইলেকট্রনের ভর, vটা হচ্ছে ইলেকট্রনের বেগ, আরটা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, nটা হচ্ছে প্রধান কক্ষপথ, h প্লাঙ্ক ধ্রুবক আর পায়ের মান। ঠিক আছে, তো এটা গেল 2 নাম্বার। আর 3 নাম্বার আরেকটা আছে, সেটা হচ্ছে যে 3 নাম্বারটা একটু বোঝার জিনিস, বুঝবা ভালো করে। দেখো তো, আমরা একটা জিনিস চিন্তা করলাম, ইলেকট্রন এই কক্ষপথে ঘুরতেছে এবং এই ইলেকট্রনকে ঠিক আমরা 10 নিউটন বল দিছি। এই কক্ষপথে ঘোরার জন্য 10 নিউটন দরকার, এই কক্ষপথে ঘোরার জন্য 8 নিউটন দরকার, এই কক্ষপথে ঘোরার জন্য 12 নিউটন। আমরা উদাহরণের জন্য এটা দিয়ে দেখতেছি, নিউটন কিন্তু এগুলোর একক না, উদাহরণের জন্য দেখতেছি। তাইলে এ 10-এ ঘুরতেছে, এ 10 থেকে যদি মানে এটা কয় নাম্বারে 10-এ ঘুরতেছে? এটা হচ্ছে 3 নাম্বারে 10-এ ঘুরতেছে, তাই না? তো আমি বললাম একে 2 নাম্বারে নিয়ে আসবো। ওর 10 শক্তি আছে, সে 10-এ ঘুরতেছে। তার মানে আমি যদি একে 2 নাম্বারে নিয়ে আসতে চাই, 2-এ কত লাগবে? 8 লাগবে। মনে রাখবা, ইলেকট্রন যে কক্ষপথে ঘুরবে সেখানে তার যতটুকু শক্তির দরকার ততটুকুই থাকতে হবে, তার বেশিও থাকা যাবে না, কমও থাকা যাবে না। তার মানে এর 10 থেকে 8-এ আসতে চাইলে তা কি করতে হবে? ইলেকট্রন কিছু বের করে দিতে হবে না? বা ইলেকট্রন কি করতে হবে? সরি, শক্তি কি করতে হবে? শক্তি বের করে দিতে হবে। আবার নিচ থেকে যদি উপরে যাইতেছে, এখানে কত ভাগ লাগবে? 12, তাহলে আছে 10, তাহলে এখানে কি শক্তি গ্রহণ করতে হবে। ভাইয়া
এই শক্তি বের করে দেওয়াকে রসায়নের ভাষায় বলা হয় বিকিরণ করা। কি করা? বিকিরণ করা। আর শক্তি গ্রহণ করাকে রসায়নের ভাষায় বলা হয় শোষণ করা। কি করা? শোষণ করা। তাহলে ইলেকট্রন যেটাতে আছে এটা দেখো তো 3 থেকে 2, তাহলে কি নিম্নের দিকে গেছে না, কমের দিকে গেছে না? কমকে বলা হয় নিম্ন শক্তি স্তর আর বড়কে বলা হয় উচ্চ শক্তি স্তর। তাহলে ইলেকট্রনগুলা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে, নিম্ন থেকে উচ্চতে গেলে শক্তি শোষণ করে এবং উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেলে শক্তি বিকিরণ করে। তাহলে ইলেকট্রনগুলা নিম্ন হতে উচ্চতে গেলে শক্তি কি করে? শোষণ করে। আর উচ্চ হতে নিম্নতে গেলে শক্তি বিকিরণ করে। তাহলে ইলেকট্রনগুলো নিম্ন হতে উচ্চতে গেলে শক্তি শোষণ করে এবং উচ্চ হতে নিম্নতে গেলে শক্তি বিকিরণ করে। এই যে শক্তি কতটুকু বিকিরণ করে, ইচ্ছা মতো যেটুকু বিকিরণ করলেই হবে? হবে না, কারণ আমরা বলছি কি একটা কক্ষপথে ঘোরার জন্য একটা নির্দিষ্ট মান থাকে, ওই মানের সমপরিমাণে গ্রহণ করতে হবে। তাহলে এই শক্তি শোষণ বা গ্রহণের যে মানটা আছে সেই মানটা একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। শক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয় আমরা জানি? ই দ্বারা। এই ই সমান সমান হচ্ছে এইচ নিউ। এটা নট ভি, এটা ভি না, এটা হচ্ছে নিউ। লেখার সিস্টেম দেখো, এইচ নিউ। এই নিউটা হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক তোমরা পদার্থবিজ্ঞানে পড়ছো, কম্পাঙ্ক এফ সমান সমান ভি ডিভাইডেড ল্যামডা। এফ সমান সমান কি? ভি ডিভাইডেড ল্যামডা। ল্যামডাটা হচ্ছে কি? তরঙ্গ দৈর্ঘ্য, এফটা হচ্ছে কম্পাঙ্ক, ভিটা হচ্ছে বেগ। তো এখানে এটার নাম নিউ কেন হয়েছে? কারণ এখানে একটা স্পেশাল বেগ ব্যবহার করা হয়, এখানে আলোর বেগ ব্যবহার করা হয়। তাহলে নিউ সমান সমান আমরা কি বলতে পারি? কম্পাঙ্ক সমান সমান আমরা কি বলতে পারি? বেগ ভাগ তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখানে বেগটা ব্যবহার করা আলোর বেগ আর নিচে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে নিউ সমান সমান কি? সি ডিভাইডেড ল্যামডা। তাহলে এইচ নিউ এর জায়গায় কি লিখতে পারি? সি ডিভাইডেড ল্যামডা লিখতে পারি, যেটাতে কি আসে? এইচ সি ডিভাইডেড ল্যামডা। তাহলে আমরা কি পাইলাম? ই সমান সমান এইচ নিউ সমান সমান সি ডিভাইডেড ল্যামডা। আমি জানি না তোমাদের বইয়ে ইটা কেন লেখা নেই, তোমাদের বইয়ে শুধু লেখা আছে এইচ নিউ ইকুয়াল এইচ সি ডিভাইডেড ল্যামডা, যেটাই তোমরা মুখস্থ করো। আসলে এখানে সূত্রটা ই সমান সমান এইচ নিউ ইকুয়াল এইচ সি ডিভাইডেড ল্যামডা। তোমরা সূত্রটা লিখে নিবা। এখানে কোনটার পরিচয় কি দেখো, ইটা হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ, এইচটা তো প্লাঙ্ক ধ্রুবক আগেই দেখছো, নিউটা হচ্ছে কম্পাঙ্ক মানে ইলেকট্রনের যে কম্পাঙ্কটা আছে সেটা, আবার এখানে ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ইলেকট্রনের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা, সিটা হচ্ছে আলোর বেগ। এই আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড স্কোয়ার, নট -8, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর নিউটা কি? নিউটা হচ্ছে কম্পাঙ্ক, নিউয়ের একটা একক আছে, একক হচ্ছে পার সেকেন্ড বা হার্জ, পার সেকেন্ড বা হার্জ। তো আশা করি যেটুকু বললাম এটুকু তোমরা বুঝতে পারছো। এখন দেখো এই যে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতে কি করতেছে? শক্তি বিকিরণ করতেছে। এই যে বিকিরিত শক্তিটা, এই বিকিরিত শক্তিটাকে আমরা যদি কোন একটা প্রিজমের মধ্যে দিয়ে প্রবেশ করাই, প্রিজমের মধ্যে দিয়ে যদি প্রবেশ করাই, তাইলে এক হচ্ছে এখানে প্রিজমের মধ্যে দিয়ে প্রবেশ করালে আলোক রেখার সৃষ্টি হয়, আলোক রেখার সৃষ্টি হয়। তাহলে প্রিজমের মধ্যে দিয়ে প্রবেশ করলে কি হয়? একটি আলোক বর্ণালী বা আলোক রেখার সৃষ্টি হয়। ঠিক আছে, এটাই ছিল এর পরমাণু মডেল। এখন আসো এর পরমাণু মডেলের সীমাবদ্ধতা কি কি আছে এটা একটু আমরা দেখি। রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা। এর পরমাণু মডেলের কিছু সাফল্য আছে, কিছু সীমাবদ্ধতাও আছে। আগে আমরা সাফল্যটাই দেখি আসো। সাফল্য, এর সাফল্য প্রথমটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলে ইলেকট্রনের কক্ষপথ সম্পর্কে কোনো কি দেওয়া নেই, আকার আকৃতির ধারণা দেওয়া নেই। কিন্তু এর পরমাণু মডেলে বলা আছে কি? ইলেকট্রনের কক্ষপথ বৃত্তাকার। দুই নাম্বার সাফল্যটা হচ্ছে যে রাদারফোর্ড পরমাণু মডেলে আমরা দেখছি কি? রাদারফোর্ড পরমাণু মডেলে প্রিজম হচ্ছে কক্ষপথ, এই যে ইলেকট্রনের কক্ষপথগুলোতে ইলেকট্রন, ওটা কিভাবে প্রকাশ করি দাঁড়াও, ইলেকট্রনের কক্ষপথে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসার সময় যে শক্তির বিকিরণ করে, এই বিকিরণগুলোতে যে আলোক বর্ণালীর সৃষ্টি হয়, এই আলোক বর্ণালীর কোনো কথা বলা নেই। কিন্তু এরটাতে কিসের কথা বলা আছে? আলোক বর্ণালীর কথা বলা
আছে। 3 নাম্বার আরেকটা কি আলোক বর্ণালীর কথা বলা আছে, আরেকটা কি জানি আছে তোমাদের বইয়ে, এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, তোমরা একটু দেখে নিও এটা। হ্যাঁ, 3 নাম্বারটা একটু দ্বারা আমি মনে করার চেষ্টা করি। ইলেকট্রনের কক্ষপথ সম্পর্কে কোনো ধারণা দেন, এটাতে আছে। আলোক বর্ণালীর কথা বলা আছে, এটাতে আলোক বর্ণালীর কথা বলা নেই। মানে আলোক বর্ণালীটা একটি পরমাণুর ক্ষেত্রে ব্যাখ্যা করা যায়। হ্যাঁ, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে এই আলোক বর্ণালীটা ব্যাখ্যা করা যায়। আচ্ছা, 3 নাম্বারটা কি যেন একটা আছে মনে নাই, আরেকটা আসো সীমাবদ্ধতা। আরেকটা কি সীমাবদ্ধতা, এটা কঠিন কিছু না, তোমরা দেখলেই পারবা। সীমাবদ্ধতার মধ্যে প্রথম যে সীমাবদ্ধতা সেটা হচ্ছে যে ইলেকট্রনের কক্ষপথ বলা আছে বৃত্তাকার, কিন্তু পরবর্তীতে দেখা গেছে ইলেকট্রনের কক্ষপথ বৃত্তাকার ছাড়াও উপবৃত্তাকারও হয়। 2 নাম্বার যে সীমাবদ্ধতা, রাদারফোর্ড পরমাণু মডেলে বলছে যে মানে কণা, ওই যে আলোক রশ্মিগুলোকে প্রিজমের মধ্য দিয়ে প্রবেশ করলে একটি আলোক বর্ণালীর পাওয়ার কথা, কিন্তু অতি ক্ষুদ্র বা শক্তিশালী মাইক্রোস্কোপ দিয়ে দেখলে অনেক আলোক বর্ণালী পাওয়া যায়, অনেকগুলো আলোক বর্ণালী পাওয়া যায়। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে একটি ইলেকট্রন বিশিষ্ট ইলেকট্রনের মানে ইলেকট্রন বিশিষ্ট মৌলের পরমাণুর কক্ষপথ ব্যাখ্যা করা যায় বা বর্ণালী কক্ষপথ ব্যাখ্যা করা যায়, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট মানে পরমাণুর ইলেকট্রনের কক্ষপথ ব্যাখ্যা করা যায় না। এখানে এটাই যে একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর কক্ষপথ সম্পর্কে ধারণা দেওয়া যায় বা একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর কক্ষপথ ব্যাখ্যা করা যায়, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর কক্ষপথ ব্যাখ্যা করা যায় না। এই কথাগুলো তোমাদের বইয়ে সুন্দর করে সাজিয়ে লেখা আছে। তো এটাই তোমরা দেখবা, এই সাফল্য, সীমাবদ্ধতা এবং পরমাণুর মডেলটা আমি একটু শর্টকাটে বলছি বা কথা এদিক সেদিক হালকা হইতে পারে, তোমাদের বইয়ে যেভাবে লেখা আছে বা আমাদের নোটটাতে যেভাবে লেখা আছে তোমরা নোটটা দেখে পড়বা, তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। ক্লাস ডিউরেশন কতক্ষণ হইল? আচ্ছা, মোটামুটি 47 মিনিট হয়ে গেছে। তো আমি তোমাদেরকে বলছিলাম যে 1 ঘন্টার বেশি আমরা ক্লাস নিব না, যেহেতু 47 মিনিট হয়ে গেছে। তো আমরা আজকে আর একটা ছোট্ট টপিক দেখব, দেখে আমরা আজকে শেষ করব। সেটা কি দেখো, তোমাদের বইয়ে বেশ কিছু জিনিস লেখা আছে। তোমাদের বইয়ে এরপর আছে ইলেকট্রন বিন্যাসের ধারণা। আমরা ইলেকট্রন বিন্যাস নিয়ে আজকে কথা বলবো না, ইলেকট্রন বিন্যাস নিয়ে বিশদ একটা আলোচনা আমরা একটা লেকচারেই করব। তো আজকে আমরা একটু দেখব আইসোটোপ সম্পর্কে। হ্যাঁ, আইসোটোপ জিনিসটা কি দেখো, আইসোটোপ করতে গেলে আমাদের মাথায় বেশ কয়েকটা কথা আসে। তোমাদের এত কিছু জানার দরকার নেই, জাস্ট খালি 3টা মনে রাখো। আইসোবার, আইসোটোপ, আইসোবার, আইসোটন, আইসো ইলেকট্রন। হ্যাঁ, আর আইসো ডায়াফার, আইসো স্টার এগুলো তোমাদের লাগবে না। তাহলে আইসোটোপ কি? আইসো কথার অর্থ সমান, মনে রাখবা রসায়নে আইসো কথার অর্থ সমান। আইসো কথার অর্থ কি? সমান। তাহলে আইসো অর্থ সমান, আর টপটা আসছে প্রোটন থেকে। টপটা আসছে কই থেকে? প্রোটন থেকে। তাহলে আইসোটোপ কি? যার প্রোটন সংখ্যা সমান। যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদেরকে আমরা কি বলবো? আইসোটোপ বলবো। আইসো বার কি? ওই যে আইসো অর্থ সমান আর বার আসছে ভর থেকে। তাহলে আইসো বার মানে কি? ভর সংখ্যা সমান। আইসোটন, আইসো মানে সমান, টন আসছে নিউট্রন থেকে। টন আসছে কই থেকে? নিউট্রন থেকে। তাহলে আইসোটন মানে কি? নিউট্রন সংখ্যা সমান। আইসো ইলেকট্রন, ওই যে সেম কথা, আইসো মানে সমান আর ইলেকট্রন তো ইলেকট্রনই, তাহলে কি সমান হবে? ইলেকট্রন সংখ্যা সমান হবে। এখন দেখো আইসোটপ যার প্রোটন সংখ্যা সমান, এরকম যদি একটা উদাহরণ দেয় তাহলে কি হবে দেখো, ক্লোরিন 35, প্রোটন সংখ্যা কত? 17।
ক্লোরিন 37, প্রোটন সংখ্যা কত 17। তার মানে এর দুইটা একে অপরের কি আইসোটোপ। আবার হাইড্রোজেন 1 1, হাইড্রোজেন 1 2 1 3 1 4, তারপরে হচ্ছে 1 3 1 4 1 5 1 6 1 7। তাহলে টোটালে অনেকগুলো হলো। যেমন হাইড্রোজেনের দুইটা আছে, আবার কপার 63 29, কপার 65 29। তো এটাও কি একে অপরের আইসোটোপ। তো এখানে হাইড্রোজেনের কথাটা যদি একটু স্পেশালভাবে বলি, মনে রাখবা হাইড্রোজেনের টোটাল 7টি আইসোটোপ আছে। এর মধ্যে প্রকৃতিতে 3টি পাওয়া যায়, 3টি পাওয়া যায়। কি কি? প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর হচ্ছে টিট্রিয়াম। প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর টিট্রিয়াম। এই কথাটা একটু মাথায় রাখবা যে আইসোটোপের টোটালে কয়টা পাওয়া যায়। হাইড্রোজেনের 7টি আইসোটোপ আছে, এর মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় 3টি, প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর টিট্রিয়াম। ভর সংখ্যা সমান এরকম কি আছে দেখো তো। যদি বলি আর্গন কত 40 আর পারমাণবিক সংখ্যা 18, আর ক্যালসিয়ামের কত 40, পারমাণবিক সংখ্যা 20। তাহলে ভাইয়া কি দেখো, এই যে দুইটারই ভর সংখ্যা কি সমান, কিন্তু পারমাণবিক সংখ্যা কি আলাদা। তার মানে এরা একে অপরের কি আইসোবার। নিউট্রন সংখ্যা সমান, এটা কি দেখো, সোডিয়াম 11 23, ম্যাগনেসিয়ামের 12 24। দুইটার পার্থক্যই তো নিউট্রন সংখ্যা, তাই না? কত 12, এখানে পার্থক্য কত 12। তাহলে একে অপরের এরা কি আইসোটন। আইসো ইলেকট্রন মানে কি ইলেকট্রন সংখ্যা সমান। নিয়নের ইলেকট্রন কয়টা 10টা, ফ্লোরিনের কয়টা 9টা। সে যদি একটা গ্রহণ করে তাহলে এর কয়টা হয়, ইলেকট্রন সংখ্যা আমরা কি বলছি ডান পাশে নিচে লিখতে হয়, তাহলে এরও 10টা। ম্যাগনেসিয়ামের কয়টা 12টা, সে যদি 2টা ত্যাগ করে তাহলে তার কয়টা হয় 10টা। অক্সিজেনের কয়টা 8টা, সে যদি 2টা গ্রহণ করে তাহলে তার কয়টা হয় 10টা। তার মানে আইসো ইলেকট্রনটা আমরা ইচ্ছা মতোই বানাইতে পারি। গ্রহণ ত্যাগ করে আমরা যদি ইলেকট্রন সংখ্যা সমান করে দেই তাহলে সেটাই কি হবে একে অপরের আইসোটন। তো এই যে আইসোটোপ জিনিসটা কি, এই আইসোটোপ জিনিসটা সংক্ষেপে তোমাদেরকে বললাম। এই আইসোটোপের বিভিন্ন ব্যবহার আছে, এই ব্যবহারগুলো নিয়েও আমরা কথা বলবো পরবর্তীতে। আজকে এ পর্যন্তই রাখতেছি। ক্লাসটা কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাও। আর যদি এই ক্লাসের নোটগুলো পাইতে সমস্যা হয়, হ্যান্ড নোট, দাগানো বই, কোনো কিছু যদি পাইতে সমস্যা হয় তোমরা কমেন্টে জানাবা, অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে এই ফেসবুক পেজে কমেন্ট করলেও হবে। আমাদের ক্লাসগুলো কিন্তু ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও দেওয়া হয়। হ্যাঁ, পেজের লিঙ্ক, গ্রুপের লিঙ্ক সব কিছু আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকে। আর গ্রুপে আজকে থেকে আমাদের প্রবলেম বক্স দেওয়া শুরু হবে। এই প্রবলেম বক্সগুলোতে তোমরা কমেন্ট করবা, কমেন্ট করে জানাবা যে তোমাদের কোন চ্যাপ্টারে কী সমস্যা হচ্ছে। প্রবলেম বক্সটার উদ্দেশ্য এটাই যে তোমাদেরকে সমস্যাগুলো আমরা জানবো, তোমাদের সমস্যাগুলো সলভ করে দেবো, জানে সলভ করে দেবো। তো আর কথা না বাড়াই, আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখতেছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ও হ্যাঁ, আরেকটা কথা বলি, তোমরা হয়তো অনেকেই ভাবতেছো যে আমাদের ক্লাসগুলো এমন হয় অনেক বেশি ক্লাস লাগবে, এরকম না। তোমরা দেখবা অনলাইনে 5 ঘন্টা 7 ঘন্টা 6 ঘন্টা একটা চ্যাপ্টারের উপরে ক্লাস আছে। তো একটানা 6 ঘন্টার ক্লাস দিয়ে আমার লাভটা কি? একটা স্টুডেন্ট কি একটানা 6 ঘন্টার ক্লাস করবে? করবে না। সো আমি 6 ঘন্টার ক্লাস যদি 1 ঘন্টা করে 5টা ক্লাস দেই, এতে কি স্টুডেন্টের চোখেরও ক্ষতি হবে না? স্টুডেন্ট করবেও। যার কারণে আমরা দীর্ঘ টাইম ভিডিও না দিয়ে বা লং ক্লাস না দিয়ে আমরা 1 ঘন্টা করে ক্লাস দিব। হয়তো বা দেখবো অন্য ভাইরা 5 ঘন্টা দিছে, আমরা সেই 5 ঘন্টার ক্লাসের জায়গায় আমাদেরও 5 ঘন্টা বা 6 ঘন্টা বা 4 ঘন্টাই লাগবে, বাট আমরা 1 ঘন্টা 1 ঘন্টা করে সেপারেট করে দিচ্ছি। তো ঠিক আছে, কথা না বাড়াই, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর কোনো টিচারকে নিয়ে কোনো প্রবলেম হলে বা বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবা, আমরা সেটার ব্যবস্থা নিব। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।